স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমরা রাসায়নিক বন্ধনের সমযোজী বন্ধন এই অংশটা পড়ব। আচ্ছা, আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে আগে পড়েছি, সেই সম্পর্কে একটা ভিডিও আমার আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, রাসায়নিক বন্ধন বলতে আমরা কি জানি না? রাসায়নিক বন্ধন হচ্ছে একটা বল, যে বলের প্রভাবে দুটো পরমাণু বা দুটো অণু বা দুটো আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, রাসায়নিক বন্ধন আমরা পড়ার সময়, আগের ক্লাসে আমরা পড়ার সময় আমরা বলেছিলাম যে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে কোনো পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন প্রত্যেকটি পরমাণুই চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন, আর বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্ববহিস্থ কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন। তাহলে এই যে বললাম যে সমস্ত পরমাণুই চায় রাসায়নিক বিক্রিয়ার সময় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ প্রত্যেক পরমাণু কি চাইবে? তার সর্ববহিস্থ কক্ষপথে 2টো বা 8টা ইলেকট্রন রাখতে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। আর 2 নম্বর হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস পরমাণুটা লাভ করার চেষ্টা করবে, সেটা 2 রকম উপায়ে করতে পারে। কি কি উপায়ে? 1 নম্বর হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, এবং নাম্বার 2 হচ্ছে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। এই 2 রকম উপায়ে পরমাণুগুলো তাদের সর্ববহিস্থ কক্ষপথে 2টো বা 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করে। এখন আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন পড়ার সময় আমরা দেখেছি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যখন পরমাণুগুলো এই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে যে বন্ধন তৈরি করবে, সেই বন্ধনটাকে বলা হয় কি? আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছি, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি ইত্যাদি। আর এই যে বললাম যে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমেও পরমাণুগুলো এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, এবং এই ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যখন পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন তৈরি হয়, সেই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। আমরা আজকে এই সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিতভাবে পড়ব। আচ্ছা, এবার দেখো সমযোজী বন্ধনের সংজ্ঞাটা কি। সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আগে আমি বলছি, তারপরে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আগে বলে নিই। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একই বা ভিন্ন দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সৃষ্টি করে সমানভাবে ব্যবহৃত হয়ে রাসায়নিক সংযোগ ঘটানোর ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো মেন পয়েন্টস যেটা দেখলাম, সেটা হচ্ছে কি ইলেকট্রন জোড় তৈরি হবে, দুটো বা তার বেশি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় তৈরি হবে, এবং এই ইলেকট্রন জোড় যেটা তৈরি হবে সেটা সমভাবে ব্যবহৃত হবে। তো এই দুটোই হচ্ছে আমাদের মেন পয়েন্টস, যেটা সমযোজী বন্ধনের জন্য আমাদের বুঝতে হবে। আচ্ছা, এটা আমরা কতগুলো এক্সাম্পলস দিয়ে আগে দেখি, তাহলে ব্যাপারটা তাড়াতাড়ি তোমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখছি হাইড্রোজেন H2 মধ্যে দুটো পরমাণু আছে, দুটো হাইড্রোজেন পরমাণু আছে। এবার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1,
মানে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন এবং সর্ববহিস্থ কক্ষপথে তার মানে একটাই ইলেকট্রন থাকবে, এই হাইড্রোজেনটারও একটাই ইলেকট্রন থাকবে। এবার হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় পরমাণু হচ্ছে কি হিলিয়াম। হিলিয়ামের কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন, মানে সর্ববহিস্থ কক্ষেও দুটো ইলেকট্রন, ওর আলটিমেটলি দুটো ইলেকট্রনই থাকে। তাহলে হাইড্রোজেন যদি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় তাহলে ওর আর একটা করে ইলেকট্রন লাগবে। তাহলে এই হাইড্রোজেন কি করবে? পাশের হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে সেটাকে নিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করবে। এই যে ইলেকট্রন জোড় মানে একটা ইলেকট্রন পেয়ার যার মধ্যে দুটো ইলেকট্রন আছে। আবার এই হাইড্রোজেনটাও ওরও একটা ইলেকট্রন আছে এবং আরেকটা ইলেকট্রন দরকার। ও কি করলো? ও পাশের হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে ব্যবহার করলো। তাহলে দেখো দুটো হাইড্রোজেনই এই ইলেকট্রন জোড়টাকে বা ইলেকট্রন পেয়ারটাকে সমানভাবে ব্যবহার করছে। তার ফলে দুটো হাইড্রোজেনেরই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ দুটো করে ইলেকট্রন কিন্তু পেয়ে গেছে। কোনো হাইড্রোজেনই সম্পূর্ণভাবে ইলেকট্রন নিয়ে নেয়নি পাশের হাইড্রোজেন থেকে। এই হাইড্রোজেনটা নিজের ইলেকট্রন এবং পাশের হাইড্রোজেনের ইলেকট্রন দুটোকে যেভাবে ব্যবহার করছে, এই পাশের হাইড্রোজেনটাও নিজের ইলেকট্রন এবং পাশের হাইড্রোজেনের ইলেকট্রনটাকে একইভাবে ব্যবহার করছে। এই যে ইলেকট্রন পেয়ার শেয়ার করছে দুটো হাইড্রোজেনই সমানভাবে, এবং তার ফলে এই দুটো হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। এবং এই সমযোজী বন্ধনটাকে একটা এরকম ড্যাশ দ্বারা নির্দেশ করা হয়, এবং এই একটা ড্যাশ বা একটা বন্ধন মানে হচ্ছে এখানে দুটো ইলেকট্রন রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখি ক্লোরিনের কটা পরমাণু? দুটোই ক্লোরিন পরমাণু। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 287, এরও হচ্ছে 287। তার মানে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে 7টা ইলেকট্রনকে আমি এঁকে ফেলি। 1 2 3 4 5 6 7, এবং পাশের যে ক্লোরিনটা আছে তারও 7টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষের। তাহলে এখানেও 1 2 3 4 5 6 7। ঠিক আছে? এবার দেখো ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন দরকার, তাই তো? তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। আচ্ছা, তাহলে মানে 288 হয়ে যাবে, 18টা ইলেকট্রন হয়ে যাবে। 18টা ইলেকট্রন হচ্ছে আর্গনের। তাহলে পাশের ক্লোরিনটার থেকে ও একটা ইলেকট্রন নিয়ে এইভাবে যদি ব্যবহার করে তাহলে ওর 8টা ইলেকট্রন হয়ে গেল। আবার এই ক্লোরিনটাও ওর নিজের 7টা ইলেকট্রন আছে এবং পাশের ক্লোরিন থেকে একটা ইলেকট্রন নিয়ে এইভাবে ব্যবহার করলো। তাহলে দেখো প্রত্যেকটা ক্লোরিনই কিন্তু 8টা করে ইলেকট্রন পেয়ে গেল সর্ববহিস্থ কক্ষপথে। এবং এই যে মাঝখানের যে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন জোটটাকে দুটো ক্লোরিনই সমানভাবে ব্যবহার করলো। এই ক্লোরিনটাও যেভাবে ব্যবহার করলো, এই ক্লোরিনটাও সেভাবে ব্যবহার করলো। অর্থাৎ ক্লোরিনের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হলো। এবং এই একটা সমযোজী বন্ধন মানে যেটা বললাম, একটা ইলেকট্রন জোড়, একটা ইলেকট্রন পেয়ার মানে দুটো ইলেকট্রন। সেই ইলেকট্রন পেয়ারটাকে দুটো ক্লোরিনই সমানভাবে ব্যবহার করে ক্লোরিন আর ক্লোরিনের মাঝখানে সমযোজী এক বন্ধন তৈরি হলো। এবার দেখি, ধরো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এবং আরও কতগুলো আমরা দেখব, এদের গঠন দেখি। আচ্ছা, অক্সিজেনের দুটো পরমাণু, দুটোই অক্সিজেন পরমাণু, এবং অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত? 2 6। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। তাহলে ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে আরও দুটো ইলেকট্রন ও সর্ববহিস্থ কক্ষে আনতে হবে, তাই তো? আচ্ছা, এবার অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষের যে 6টা ইলেকট্রন আছে সেটাকে আমরা লিখে ফেলি। 1 2 3 4 5 6। আর পাশের অক্সিজেনেরও 1 2 3 4 5 6। তাহলে এই অক্সিজেনটা পাশের অক্সিজেনের যে দুটো ইলেকট্রন, সেই দুটোকে নিয়ে
ব্যবহার করলো, তাহলে ওর 8টা ইলেকট্রন হয়ে গেল। আবার এই পাশের যে অক্সিজেন সেও তার নিজের 6টা ইলেকট্রন আছে এবং পাশের অক্সিজেনের 2টো ইলেকট্রন নিয়ে ব্যবহার করলো। তাহলে দেখো দুটো অক্সিজেনেরই কিন্তু 8টা করে ইলেকট্রন হয়ে গেল সর্ববহিস্থ কক্ষে। এবং এই দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে দুটো বন্ধন তৈরি হলো। দুটো বন্ধন কেন? কারণ এখানে দেখো দুটো ইলেকট্রন জোড় আছে, একটা দুটো, তাহলে দুটো ইলেকট্রন জোড় গঠন করে দুটো অক্সিজেনই সেই ইলেকট্রন জোড় দুটোকে সমানভাবে ব্যবহার করছে এবং তার ফলে দুটো অক্সিজেনের মাধ্যমে দুটো অক্সিজেনের মধ্যে সমযোজী দ্বিবন্ধন তৈরি হলো। আচ্ছা, এবার দেখো নাইট্রোজেনের মধ্যে N2, তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু রয়েছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,5, কারণ 7টা করে ইলেকট্রন নাইট্রোজেনের। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন রয়েছে দুটো নাইট্রোজেনেরই। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে নাইট্রোজেন দুটোর সর্ববহিস্থ কক্ষপথে আরও 3টে করে ইলেকট্রন দরকার, তাহলে তো 2-8 কনফিগারেশন হবে। তাহলে এটা কিভাবে হয় দেখি। নাইট্রোজেনের যে 5টা ইলেকট্রন রয়েছে সেটাকে আমরা এইভাবে লিখছি 3, 2, 5, এখানেও 3, 2, 5। তাহলে দেখো এই 5টা নিজের ইলেকট্রন আর পাশের যে নাইট্রোজেনের 3টে ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন হয়ে গেল এই নাইট্রোজেনটার। আবার এই নাইট্রোজেনেরও একই ব্যাপার, নিজের 5টা ইলেকট্রন এবং পাশের নাইট্রোজেনের 3টে ইলেকট্রন নিয়ে নিলে এরও 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এইভাবে দেখো নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে 3টে সমযোজী বন্ধন তৈরি হলো, কারণ এখানে 3টে ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছে এবং এই 3টে ইলেকট্রন পেয়ারকে দুটো নাইট্রোজেনই সমানভাবে ব্যবহার করছে। তার ফলে নাইট্রোজেনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন তৈরি হলো। তাহলে আমরা কি দেখলাম? যে সমযোজী বন্ধন এক বন্ধনও হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, আবার ত্রিবন্ধনও হতে পারে। আচ্ছা, এবার HCl দেখি। হাইড্রোজেনের কটা ইলেকট্রন? হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে লিখে ফেললাম। আর ক্লোরিনের হচ্ছে 7টা ইলেকট্রন, ক্লোরিনের ইলেকট্রনগুলোকেও লিখে ফেললাম। দুটো আলাদা পরমাণু বলে একটাতে ডট আর একটাতে ক্রস দিয়ে ইলেকট্রনগুলোকে প্রকাশ করছি। আচ্ছা, 7টা ইলেকট্রন, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দেখো হাইড্রোজেনের মানে নিষ্ক্রিয় গ্যাস কাছের হচ্ছে হিলিয়ামের দুটো ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন মানে হিলিয়ামের মতো সর্ববহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন রাখতে চাইবে, তাহলে ওর একটা ইলেকট্রন দরকার, কারণ ওর নিজের আছে একটা ইলেকট্রন, তাহলে ওর আরেকটা ইলেকট্রন দরকার। সেই ইলেকট্রনটা কোথা থেকে নিল? ক্লোরিনের যে আরেকটা মানে বহিস্থ কক্ষের একটা ইলেকট্রন ও ব্যবহার করলো। তাহলে এইভাবে হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে গেল। আর ক্লোরিনের নিজের আছে 7টা, তাহলে ওরও আরেকটা ইলেকট্রন দরকার, তাহলে ক্লোরিন পাশের হাইড্রোজেনের এই ইলেকট্রনটা নিয়ে ব্যবহার করলো। তাহলে এই যে হাইড্রোজেন আর ক্লোরিন এর মাঝখানে সমযোজী এক বন্ধন তৈরি হলো, কারণ এই এক বন্ধন মানে এই ইলেকট্রন জোড়টা, যে ইলেকট্রন জোড়টাকে হাইড্রোজেনও যেরকমভাবে ব্যবহার করছে ক্লোরিনও সেইভাবে ব্যবহার করছে। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সমযোজী এক বন্ধন তৈরি হয়ে গেল। এবার দেখো আমরা জলের গঠনটা দেখি। H2O অক্সিজেন আছে আর দুটো হাইড্রোজেন আছে। আচ্ছা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 6। তাহলে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রনকে আমরা লিখে ফেলি 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, আর হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে ক্রস দিয়ে লিখলাম হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন তো দুটো ইলেকট্রন রাখতে চায়, তার মানে ওর পরে পাশের অক্সিজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে এইভাবে ব্যবহার করছে। এই হাইড্রোজেনটাও অক্সিজেনের একটা ইলেকট্রনকে নিয়ে ব্যবহার করছে। তাহলে দুটো হাইড্রোজেনেরই দুটো দুটো করে ইলেকট্রন হয়ে গেল। আর অক্সিজেনের রয়েছে 6টা ইলেকট্রন নিজের, আর
আচ্ছা, এখানটায় অক্সিজেনের যেহেতু 6টা ইলেকট্রন, তো আমি এইটাকেও তো ক্রসই দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা ক্রস দিয়েও লিখতে পারো, ডট দিয়েও লিখতে পারো ইলেকট্রনগুলোকে। আর যদি দুটো আলাদা পরমাণু হয় তাহলে একটা ক্রস আর একটা ডট দিয়ে লিখলেই ভালো, বা দুটো যদি সবই যদি ক্রস দিয়ে লেখো বা ডট দিয়ে লেখো কোনো অসুবিধে নেই। আচ্ছা, তাহলে অক্সিজেনটা হাইড্রোজেনের তাহলে দুটো দুটো করে হয়ে গেল। আর অক্সিজেনের কি হয়েছে, অক্সিজেনের নিজের আছে 6টা ইলেকট্রন, আর পাশের দুটো হাইড্রোজেন থেকে ও একটা একটা করে নিয়ে দেখো টোটাল 8টা ইলেকট্রন করে ফেললো। তাহলে এখানে অক্সিজেন হাইড্রোজেন এর মাঝখানে যে বন্ধনটা তৈরি হলো, মানে এটা ভুল লিখলাম, H2O, তার মানে অক্সিজেন মাঝখানে আর দুপাশে দুটো হাইড্রোজেন। তাহলে এইভাবে দেখো দুটো OH বন্ধন তৈরি হয়েছে, সমযোজী এক বন্ধন, এবং এর মধ্যেও একটা ইলেকট্রন জোড়, এর মধ্যেও একটা ইলেকট্রন জোড়। যে ইলেকট্রন জোড় দুটোকে এই সবকটা পরমাণুই সমানভাবে ব্যবহার করছে, মানে হাইড্রোজেন অক্সিজেন এর মাঝখানে যে ইলেকট্রন জোড়টা রয়েছে সেটাকে এই হাইড্রোজেন আর অক্সিজেনটা সমানভাবে ব্যবহার করছে। আবার এই হাইড্রোজেন অক্সিজেনের মাঝখানে যে ইলেকট্রন জোড়টা রয়েছে সেটাকেও দুটো পরমাণুই সমানভাবে ব্যবহার করছে, এবং তার ফলে তিনটে পরমাণু যে রয়েছে, দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন, তিনটে পরমাণুরই কিন্তু সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নাইট্রোজেনের অ্যামোনিয়ার গঠনটা। আচ্ছা, অ্যামোনিয়ার মধ্যে একটা নাইট্রোজেন আছে আর 3টে হাইড্রোজেন আছে, আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,5, আর হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন। তাহলে এবার এঁকে ফেলি, দেখো নাইট্রোজেন আর 3 পাশে 3টে হাইড্রোজেন আঁকলাম। নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5, আর হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে লিখলাম। তাহলে এবার দেখো হাইড্রোজেন একটা পাশের নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে এইভাবে দুটো ইলেকট্রন করে ফেললো। এই হাইড্রোজেনটাও পাশের নাইট্রোজেন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে দুটো ইলেকট্রন করে ফেললো। আর নাইট্রোজেন কি করলো, নিজের 5টা ইলেকট্রন আছে, আর 3 পাশে 3টে হাইড্রোজেনের থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে, অর্থাৎ 3টে হাইড্রোজেনের 3টে ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন করে ফেললো। তাহলে এইভাবে দেখো এই হাইড্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে একটা বন্ধন, এখানে আবার নাইট্রোজেন হাইড্রোজেনের মাঝখানে আরেকটা বন্ধন, আরেকটা নাইট্রোজেন হাইড্রোজেনের মাঝখানে আরেকটা বন্ধন, আর এই দুটো ইলেকট্রন এমনি রয়ে গেছে। তাহলে এইভাবে যে বন্ধনগুলো তৈরি হলো, দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের মাঝখানে সমযোজী এক বন্ধন তৈরি হলো। এবার আমরা একটা সমযোজী যৌগ, জৈব যৌগ মিথেনের এক স্ট্রাকচারটা দেখি কিভাবে তৈরি হলো মিথেন। কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 4, তাহলে কার্বনের সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন আছে। হাইড্রোজেনের আছে একটা করে ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো এইভাবে লিখলাম। এবার দেখো কার্বনের যেহেতু 4টে ইলেকট্রন, ও কি চাইবে, 4টে ইলেকট্রন আরও নিয়ে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন করতে। তাহলে কার্বন চারপাশের 4টে হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে দেখো টোটাল 8টা ইলেকট্রন করে ফেললো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। আর হাইড্রোজেন কার্বন থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে, ওর তো দুটো ইলেকট্রনই দরকার টোটাল, তার মানে ওর একটা ইলেকট্রন দরকার, ওর নিজের আছে একটা, আর কার্বন থেকে একটা করে ইলেকট্রন নিয়ে ওরও দুটো ইলেকট্রন হয়ে গেল। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হলো, এবং মিথেনে যেহেতু 4টে হাইড্রোজেন রয়েছে তাহলে 4টে CH সমযোজী বন্ধন তৈরি হলো, CH4 তৈরি হলো। তো সমযোজী বন্ধন মানে পড়ানোর একটা মেন উদ্দেশ্য হচ্ছে, তোমরা এরপরে জৈব যৌগ পড়বে, জৈব যৌগে সমস্ত জৈব যৌগের মধ্যেই সমযোজী বন্ধন রয়েছে, সেই জন্য সমযোজী বন্ধনটা খুব ভালো করে আর কি বুঝতে হবে। তাহলে জৈব যৌগে যখন বন্ধন পড়বে তখন বুঝতে অনেক সুবিধে হবে।
তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়। তাহলে সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আরেকবার বলছি, যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একই বা ভিন্ন দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সৃষ্টি করে সমানভাবে ব্যবহৃত হয়ে রাসায়নিক সংযোগ ঘটানোর ক্ষমতাকে সমযোজ্যতা বলে, এবং এইভাবে যে বন্ধনটা তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে, এবং সমযোজী বন্ধনের দ্বারা গঠিত যৌগকে সমযোজী যৌগ বলা হয়। আচ্ছা, আরেকটা কথা, খুব ইম্পর্ট্যান্ট কথা তোমরা মনে রেখো, সেটা হচ্ছে যে সমযোজী বন্ধন একটা অধাতু এবং অধাতুর মধ্যে তৈরি হয়। অধাতুর মধ্যে তৈরি হয় হচ্ছে সমযোজী বন্ধন, আর ধাতু অধাতুর মধ্যে তৈরি হয় ধাতু এবং অধাতুর মধ্যে তৈরি হয় আয়নীয় বন্ধন। আচ্ছা, এবার সমযোজী যৌগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমরা আয়নীয় যৌগেরও কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, সমযোজী যৌগেরও কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, সমযোজী যৌগে তো কোনো আয়ন তৈরি হচ্ছে না, কারণ ইলেকট্রন আদান প্রদানের দ্বারা সমযোজী বন্ধন তৈরি হয় না, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়। কমপ্লিট ট্রান্সফার হয় না ইলেকট্রনের, যার ফলে আয়ন তৈরি হয় না। তাহলে সমযোজী যৌগে আয়নের কোনো অস্তিত্ব নেই, আর আয়নের অস্তিত্ব নেই বলে এরা তড়িৎ অবিশ্লেষ্য হয়। কারণ তড়িৎ বিশ্লেষ্য কারা হয়? যারা তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন করে আয়ন। সেই জন্য এখানে যেহেতু আয়ন তৈরি হয় না, তাই এদের তড়িৎ পরিবহন ক্ষমতাও নেই। আচ্ছা, এছাড়া কি না, আয়নীয় বন্ধনে আমরা পড়েছিলাম যে আয়নীয় বন্ধনটা খুব শক্তিশালী হয় এবং কেলাস তৈরি হয়, যার ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় আয়নীয় যৌগের, এবং আয়নীয় যৌগগুলো সাধারণত কঠিন হয়। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে দেখব যে সমযোজী বন্ধনটা অতটা শক্তিশালী নয়। সেই জন্য সমযোজী মানে যৌগগুলো গ্যাসীয় বা তরল হয়, এবং এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। আর সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে সমাবয়বতা বলে একটা ধর্ম দেখা যায়। এই সমাবয়বতা ধর্ম সম্পর্কে আমরা জৈব যৌগ চ্যাপ্টারে বিশ্লেষণ করব, অনেক বিস্তারিতভাবে পড়ব। আপাতত তোমরা এইটুকু জেনে রাখো, শুধু নামটা জেনে রাখো যে সমাবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগের চ্যাপ্টার। তো তোমরা খুব ভালো করে পড়ো, আশা করি বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমি বারবার এটাই বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আমার ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হবে। সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ।